এই পৃথিবীর এক প্রান্তে এমন এক মানুষ আছে যে ৩ বছর ধরে একা লড়ছে বেঁচে থাকার জন্য। চারপাশে শুধু বরফ, ঠান্ডা আর নিস্তব্ধ মৃত্যু। তার আশেপাশে নেই কোনো মানুষ, নেই কোনো প্রাণের চিহ্ন, শুধু এক অন্তহীন সাদা দিগন্ত। প্রতিদিন সকালে সে জেগে ওঠে এক নতুন আশায়, হয়তো আজ কেউ তাকে খুঁজে পাবে, হয়তো আজ মুক্তি মিলবে। কিন্তু প্রতিদিনই সেই আশাটা গলে যায় বরফের মতো, নিঃশেষ হয়ে যায় নির্জনতার ভেতর। তার জীবনের প্রতিটি মুহূর্ত এক যুদ্ধ, ঠান্ডার সঙ্গে, ক্ষুধার সঙ্গে, আর সবচেয়ে বড় যুদ্ধ একাকিত্বের সঙ্গে। তবু সে হার মানে না, প্রতিদিন নিজের হাতে লিখে যায় ৩টি অক্ষর, SOS। এই ৩টি অক্ষরের মধ্যেই বন্দী তার বেঁচে থাকার গল্প, তার শেষ আশা। এ এক মানুষ যে হেরে গিয়েও থেমে যায় না। এ এক গল্প যেখানে মৃত্যু বারবার কড়া নাড়ে, কিন্তু জীবন প্রতিবারই উত্তর দেয়, আমি এখনও বেঁচে আছি। একজন মানুষ ৩ বছর ধরে আটকে আছে বরফে ঢেকে থাকা এক প্রান্তরে, উত্তর মেরুতে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তার প্রথম কাজ বরফের ওপর রক্ত ছিটিয়ে SOS চিহ্ন তৈরি করা। সে বরফ সরিয়ে নিচের কালো মাটিটা দেখা পর্যন্ত কাজ চালিয়ে যায়, এমনকি কোনো ছোট সাদা পাথরও সে ফেলে রাখে না। তার এই পরিশ্রমের একটাই উদ্দেশ্য, SOS চিহ্নটা যেন স্পষ্ট দেখা যায়, যাতে কেউ দূর থেকে দেখতে পায় যে এখানে একজন সাহায্য চাইছে। এই বরফময় জায়গায় সে আটকা পড়ে আছে পুরো ৩ বছর ধরে। প্রতিদিন তার জীবনের ৩টা নিয়ম। প্রথম কাজ SOS চিহ্ন তৈরি করা। দ্বিতীয় কাজ ফাঁদে কোনো মাছ ধরা পড়েছে কিনা তা দেখা। কিন্তু খাবার টোপ না থাকায় বেশিরভাগ দিন ফাঁদ ফাঁকা থাকে। সেদিনও যখন এক ফাঁদে কিছুই পায়নি, ঠিক তখন পাশের আরেকটা ফাঁদে তীব্র ঝাঁকুনি পড়ল। সে দ্রুত দৌড়ে গিয়ে দড়িটা টানল। ধরা পড়েছে এক উত্তর মেরুর বিশেষ ধরনের স্যামন মাছ। তবুও তার মুখে কোনো আনন্দের ছাপ নেই, কারণ গত ৩ বছর ধরে সে শুধু এই মাছই খেয়ে বেঁচে আছে। সে মাছটা কাঁচা খায়, একেবারে সাশিমির মতো। বাইরের দুনিয়ায় এটা হয়তো দামি খাবার, কিন্তু তার কাছে এখন সেটা একঘেয়ে আর কষ্টকর। খাওয়া শেষ করে একটু শক্তি ফিরে পেতেই তার পাশে থাকা অ্যালার্ম ঘড়ি বাজতে শুরু করল। এটা তার তৃতীয় কাজের সময়ের সংকেত। তৃতীয় কাজটা হলো রেডিও মেশিন নিয়ে বাইরে বের হওয়া, সিগন্যাল খোঁজা। সে প্রতিদিন আলাদা জায়গায় গিয়ে চেষ্টা করে, কারণ উত্তর মেরুর চৌম্বক প্রভাবের কারণে সিগন্যাল পাওয়া খুব কঠিন। কখনো যদি তার মেশিনে সবুজ আলো জ্বলে ওঠে, তবেই বোঝা যায় সিগন্যাল পাওয়া গেছে। এইভাবেই তার দিন কাটে। কিন্তু শুধু প্রকৃতির কঠিন পরিবেশ নয়, তাকে এখানকার বিপজ্জনক প্রাণীদের দিকেও খেয়াল রাখতে হয়। পরের দিন আগের মতোই সে ফাঁদ দেখতে এলো, কিন্তু দেখল খাবার রাখার বাক্সটা ভেঙে গেছে, ভেতরের মাছগুলোও উধাও। ঠিক তখনই মাটিতে চোখ পড়ল এক বিশাল পায়ের ছাপে। এটা উত্তর মেরুর ভাল্লুকের। সে তৎক্ষণাৎ দৌড়ে ফিরে গেল নিজের পুরনো বিমানটার ভেতরে আশ্রয় নিতে। এই মৌসুমে খাবারের অভাবে ভাল্লুকেরা মানুষকেও শিকার করতে পারে, এটা সে জানে। অনেকক্ষণ অপেক্ষা করেও ভাল্লুককে দেখা গেল না। সে ভেবেছিল হয়তো ভাল্লুকটা খেয়ে তৃপ্ত হয়ে চলে গেছে। তাই আবার রেডিও নিয়ে বেরিয়ে পড়ল সিগন্যাল খুঁজতে। কিন্তু হঠাৎ দূরে তাকিয়ে দেখল ওই ভাল্লুকটা কাছেই ঘোরাঘুরি করছে। সম্ভবত ও অপেক্ষা করছে মানুষটা অসতর্ক হলে তখন ঝাঁপিয়ে পড়বে। তাই আপাতত সে নিরাপদ থাকলেও মনটা ভয়ে কাঁপছে। তবু সে সাহস করে এক পাহাড়ের মাথায় উঠে রেডিও ঘোরাতে লাগল। ঠিক তখনই দূরে দেখা দিল এক বিশাল ঝড়, হাওয়া ক্রমে প্রবল হয়ে উঠল। সে হাল ছেড়ে ফিরতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ রেডিওর সবুজ বাতি জ্বলে উঠল। যদিও এক মুহূর্তের জন্য, তবু তার আশা জেগে উঠল। সে মরিয়া হয়ে ঘোরাতে লাগল রেডিওটা। অবশেষে আবার আলো জ্বলে উঠল। সে চারপাশে তাকিয়ে সিগন্যালের দিক খুঁজতে লাগল, এবং পরের মুহূর্তেই দূরে আকাশে দেখা গেল একটা হেলিকপ্টার। তার চোখে জল চলে এলো। ৩ বছরের মধ্যে প্রথমবার সে হাসল। দ্রুত সে ধোঁয়ার সিগন্যাল ছেড়ে দিল, যাতে ওপর থেকে দেখা যায়। সাদা বরফের মাঝে লাল ধোঁয়া খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। হেলিকপ্টারটিও তাকে দেখে ঘুরে তার দিকে আসতে লাগল। সে আনন্দে পাগল হয়ে গেল, অবশেষে মুক্তি। কিন্তু ভাগ্য আবার তার সঙ্গে খেলা খেলল। ঝড়ের কারণে হেলিকপ্টারটি দিক হারিয়ে ফেলল আর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে উড়ে যেতে লাগল।
সে ভেবেছিল হয়তো তারা তাকে বাঁচাতে আসছে না, কিন্তু পরের মুহূর্তেই হেলিকপ্টারটা নিচে ভেঙে পড়ল। ৩ বছরের অপেক্ষার পর যখন সে উদ্ধার পাওয়ার আশা করেছিল, তখনই ঘটল এই মর্মান্তক দুর্ঘটনা। তবু সে দেরি করল না, দৌড়ে গেল দুর্ঘটনাস্থলে। পাইলটকে টেনে বের করার পর দেখল সে ইতিমধ্যেই মারা গেছে। তবে কো-পাইলটে থাকা এক নারী এখনও বেঁচে আছে, কিন্তু তার পেটের নিচে গভীর ক্ষত। যদিও প্রাণঘাতী নয়, তবুও দ্রুত চিকিৎসা না হলে সংক্রমণে মৃত্যু হতে পারে। সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করল, পেল এক মেডিকেল বক্স। তবে ভেতরের সামান্য ওষুধে কেবল ক্ষতটা সাময়িকভাবে সেলাই করা সম্ভব, পুরোপুরি সেরে উঠতে হলে হাসপাতালে নিতে হবে। কিন্তু এখানটা তো উত্তর মেরুর বরফে ঢাকা এক প্রান্তর। মেয়েটি তখনও অচেতন অবস্থায় পড়েছিল। পুরুষটি তার বুকের কাছে হাত রাখল, হৃৎস্পন্দন চলছে। এতে সে একটু স্বস্তি পেল। তারপর আবার বিমানের ভেতর ঘুরে ঘুরে কিছু কাজে লাগতে পারে এমন জিনিস খুঁজতে লাগল। পেল একখানা বরফ ভাঙার হাতুড়ি, 2টি সিগন্যাল ফ্লেয়ার, একটা বড় মানচিত্র আর কিছু ইনস্ট্যান্ট নুডলস। সে এক বাক্স নুডলস খুলে মুখে দিল। মাসের পর মাস পর প্রথমবার সে মুখে দিল এমন কিছু যা মাছ নয়। একটা নুডলসের কামড়ে তার চোখে জল চলে আসলো। এ যেন মানুষ হিসেবে বেঁচে থাকার এক ছোট্ট অনুভূতি। খাওয়া শেষ করে সে বেসে ফেরার সিদ্ধান্ত নিল। বিমানের দরজা খুলে সেটাকে দিয়ে বানালো এক ধরনের স্লেজ, বরফে টানার গাড়ি। তারপর বিমানের গায়ে লিখল, দক্ষিণ দিকে 2 জন জীবিত আছি। মেয়েটিকে সেই স্লেজে শুইয়ে টানতে শুরু করল। বরফে টানাটানি করা ছিল ভীষণ কষ্টের কাজ, কিন্তু সে হার মানল না। অবশেষে মেয়েটিকে নিজের আশ্রয়স্থলে নিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল। তারপর খুঁজে পেল মেয়েটির পরিচয়পত্র। দেখল তারা ভিন্ন দেশের মানুষ। সে মেয়েটির হাত চেপে ধরল, চেষ্টা করল তাকে জাগিয়ে রাখতে। তার শরীরের ওপরে নিজের সব পোশাক বিছিয়ে দিল, যাতে মেয়েটির গায়ে ঠান্ডা না লাগে। তারপর আবার স্লেজ নিয়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের দিকে আশা করল আরও কিছু উপকারী জিনিস পাওয়া যাবে। পাইলট তখন পুরোপুরি জমে শক্ত হয়ে গেছে। পুরুষটি তার জামা খুলে নিল আর তার জন্য বরফের ওপরেই একটা ছোট সমাধি তৈরি করল। বিমানের ভেতরে সে পেল একটা গ্যাস চুলা আর একটা লাইটার। সে চুলায় আগুন জ্বালালো। মাসের পর মাস পর আগুনের উষ্ণতা দেখল সে। আরও খুঁজে পেল একটা ছবি, 3 সদস্যের এক সুখী পরিবারের। ছবিটা দেখে তার মন ভারী হয়ে গেল। ধীরে ধীরে সেটা নিজের বুক পকেটে রেখে দিল। সব জিনিস গুছিয়ে ফিরে যাওয়ার সময় দেখল বিমানের পেছনের দিকে বাতাসে একটা জিনিস দুলছে। গিয়ে দেখল ওটা আসলে একটা আসল স্নো স্লেজ। তার মুখে হাসি ফুটল। এখন তার পুরনো নিজ হাতে বানানো স্লেজটার আর দরকার হবে না। সে আবার গ্যাস চুলা জ্বালিয়ে আগুনে হাত গরম করল। বহুদিন পর সেই উষ্ণতা অনুভব করল সে। তারপর মেয়েটির পরিবারের ছবিটা জানালার পাশে রেখে দিল। তার মনে অপরাধবোধ। যদি সে তখন হাত নেড়ে তাদের দৃষ্টি আকর্ষণ না করত, তাহলে মেয়েটির পরিবার হয়তো আজও সুখে বেঁচে থাকত। এখন তার কাছে আগের চেয়ে বড় আর পরিষ্কার মানচিত্র আছে। আগেও সে এখান থেকে বের হতে চেয়েছিল, কিন্তু খুব দূর যেতে পারেনি, ফিরে আসতে হয়েছে। তবু সে আবার নতুন করে রুট ঠিক করতে লাগল। এইবার সফল হবেই। হঠাৎ বাইরে থেকে মাছ ধরার তারের আওয়াজ এলো। সে দ্রুত ছুটে গেল ফাঁদের কাছে, দড়ি টানল। এইবার ভাগ্য সহায়, একটা মোটা বড় আর্কটিক কড মাছ ধরা পড়েছে। নুডলস আর সিদ্ধ মাছ মিশিয়ে বানাল এক বাটি গরম খাবার। গত কয়েক মাসের মধ্যে এটা তার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার ছিল। একটা কাটা মুখে দিতেই গরমটা নেমে গেল গলা, পেট, তারপর হৃদয় পর্যন্ত। তার চোখে শান্তি ফুটে উঠল। এরপর নুডলসের সঙ্গে থাকা প্লাস্টিকের কাঁটা চামচ দিয়ে মেয়েটিকে খাওয়াতে লাগল। মেয়েটি দুর্বল হলেও চেষ্টা করল খানিকটা খেতে। সে মেয়েটিকে সান্ত্বনা দিল, আমরা বাঁচব, শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু কতদিন কেটে গেল জানা নেই। ওষুধ শেষ হয়ে এলো। এক রাতে সে শুনল মেয়েটি কাশছে, জ্বরে পুড়ছে। এভাবে আর থাকা যাবে না, এই বরফে তারা বেশি দিন টিকবে না। পুরুষটি শান্তভাবে বিমানের সামনে বসে ভাবতে লাগল। তারপর ভেতরে ফিরে এসে পালানোর নতুন পরিকল্পনা করল। সে আরও মাছ ধরার হুক বানাল, পুরো একটা ফাঁদ সারি করে বসাল। কয়েকদিনের খাবার প্রস্তুত করল, পানি ভরে নিল একটা বোতলে। যা কিছু কাজে লাগতে পারে সব প্যাক করে নিল। তারপর মেয়েটিকে সাবধানে তুলল, স্লেজে শুইয়ে দিল। তার শরীরে মোটা কাপড় আর ঘুমের ব্যাগ জড়িয়ে দিল ঠান্ডা থেকে বাঁচানোর জন্য।
বিমানের দেয়ালে লিখে গেল 2 জন জীবিত, উত্তর দিকে যাচ্ছি। তারপর টেনে টেনে স্লেজ নিয়ে সে রওনা দিল বরফের বিশাল প্রান্তর পেরিয়ে। পথে হাঁপাতে হাঁপাতে সে পাহাড়ের চূড়ায় উঠে দূরত্ব ও অবস্থান চিহ্নিত করল। যেখানে বরফ তুলনামূলক নরম সেখানে সে একটু জিরিয়ে নিত। অজানা পথ, অনন্ত বরফ, ক্লান্ত শরীর, তবু সে থামল না। তারা প্রায় 6 ভাগের 1 ভাগ পথ অতিক্রম করেছে। রাত হলে সে বরফে একটা গর্ত খুঁড়ে তাদের দুজনের আশ্রয় তৈরি করল। মাছের মাংস খাওয়ার পর মেয়েটির হাত ধরে রাখল, নিজের উষ্ণকা তার মধ্যে দিতে চাইল। ভোরে আবার যাত্রা শুরু। প্রতিবার থামলে সে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিত, তবুও চলতে থাকল। পথে তারা ভয়ঙ্কর তুষার ঝড়ের মুখোমুখি হল, তবুও থামা চলবে না। তুষার ও বাতাসের মাঝে সে বুঝল এই জায়গাটা সে আগে একবার এসেছিল, কিন্তু রাস্তাটা ভুলে গেছে। ফলে আবার বেসের কাছাকাছি ফিরে এলো তারা। এবার সে এক খাড়া পাহাড় দেখল। মানচিত্রে দেখে বুঝল যদি ওটা পেরোতে পারে তাহলে পথ প্রায় অর্ধেক কমে যাবে। তাই সে সাহস করে সেই খাড়া পাহাড়ে উঠতে শুরু করল। পুরুষটি খাড়া পাহাড়টার দিকে উঠতে শুরু করল। একা উঠতেই তার হাঁপিয়ে উঠল, শরীর কাঁপতে লাগল, কিন্তু কোনোভাবে চূড়ায় পৌঁছল। উপরে উঠে দেখল সামনের রাস্তা তুলনামূলকভাবে সমান, তাই সে তার সব সরঞ্জাম টেনে উপরে তুলতে লাগল। তারপর শুরু করল মেয়েটিকে উপরে তোলার চেষ্টা। কিন্তু যতবারই সে টানছে, মেয়েটি বারবার পিছলে নিচে নেমে যাচ্ছে। একবার, 2 বার, বহুবার চেষ্টা করেও সে ব্যর্থ হল। শেষমেশ সমস্ত শক্তি শেষ হয়ে গেল তার। সে নিচে পড়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বুঝল এই পাহাড়ি পথটা খুব বিপজ্জনক, এখানে উঠলে হয়তো আরও খারাপ কিছু ঘটতে পারে। তাই সে এই পথ ছেড়ে দিল। সে আবার আগের মতো নিজের নির্ধারিত পথে চলা শুরু করল। পথে একটা প্রাকৃতিক গুহা চোখে পড়ল। সে মেয়েটিকে সেই গুহার ভেতরে ঢুকিয়ে নিজেও ঢুকে পড়ল। ভেতরে আগুন জ্বালাল, মাছ রান্না করল আর মেয়েটিকে খাওয়ানোর চেষ্টা করল। কিন্তু মেয়েটি এত দুর্বল যে মুখ খুলতেও কষ্ট হচ্ছিল। রাতে হঠাৎ গুহার বাইরে থেকে এক বিকট আওয়াজ এলো। একটা বিশাল মেরু ভাল্লুক ঢোকার চেষ্টা করছে। তার বিশাল মাথাটা গুহার মুখ দিয়ে ভেতরে গলিয়ে দিল। পুরুষটি দ্রুত সিগন্যাল ফ্লেয়ার ধরিয়ে দিল। ভাল্লুক এমন আগুন আগে কখনো দেখেনি, ভয়ে চমকে পালিয়ে গেল। পুরুষটি মৃত্যু থেকে অল্পের জন্য রক্ষা পেল। তারপর ধীরে ধীরে নিজেকে শান্ত করল, বুক ধুকপুকানি থামাল। ভোর হলে সে গুহার বাইরে এলো, ভাল্লুকের কোনো চিহ্ন নেই। সে স্লেজটা পরীক্ষা করল, ভাগ্যক্রমে সেটা অক্ষত। তারপর আবার ঠান্ডা হাওয়া মোকাবিলা করে এগোতে লাগল। কতদূর হেঁটেছে জানা নেই, রাত নামল। তুষারঝড় তখনও থামেনি, চারপাশ সাদা কুয়াশায় ঢেকে গেছে। কোথাও আশ্রয় পাওয়া গেল না। তাই সে স্লেজটাকে উল্টিয়ে বাতাস ঠেকানোর দেয়াল বানাল, ধাতব রড দিয়ে মাটিতে শক্ত করে গেঁথে রাখল। দুজনেই তাতে গা ঢাকা দিল। ঘুমের ব্যাগের চেন টেনে বন্ধ করল, সেই অবস্থায় রাত কাটাল। পরদিন সকালে তুষারঝড় থেমে গেলে দেখল তারা পুরোপুরি বরফের নিচে চাপা পড়ে গেছে। সে কষ্টে বরফ খুঁড়ে বেরিয়ে এলো, পানি রাখার বোতলটা বের করল। ভেতরের পানি বরফ হয়ে গেছে। সে নিজের শরীর দিয়ে বোতলটাকে জড়িয়ে ধরল, যাতে শরীরের উষ্ণতায় পানি গলে যায়। কিন্তু তার হাত এতটাই ঠান্ডায় জমে গেছে যে আঙুলগুলো আর বাঁকছে না। সে দাঁতে দাঁত চেপে নিঃশ্বাসের উষ্ণতা দিয়ে হাত গরম করার চেষ্টা করল। আর এক দিনের যাত্রা শুরু হলো। সে নিজের জামা জ্বালিয়ে আগুন ধরাল মেয়েটির শরীরটা গরম রাখার জন্য। কিন্তু মেয়েটির চোখ খুলছে না, নিঃশ্বাস খুব হালকা। সে মেয়েটির হাত ধরল, এখন আর মেয়েটি মুঠি বাঁধতেও পারছে না। এক রাত পরে মেয়েটির ঠোঁট নীলছে, চোখ ফুলে গেছে, মুখের কোণে সামান্য রক্ত। তার ক্ষতটা আবার সংক্রমিত হয়েছে। পুরুষটি মেয়েটির পরিবারের ছবিটা তার বুকে রেখে দিল। তারপর মেয়েটির জামা ভালোভাবে গায়ে পরিয়ে দিল, ঘুমের ব্যাগে ঢুকিয়ে দিল। কিন্তু নিজের বাঁচার জন্য এখন তাকে মেয়েটিকে ফেলে যেতে হবে, যদিও এই অবস্থার জন্য দায়ী সে নিজেই। সে কয়েক পা হেঁটে গেল, কিন্তু হঠাৎ কিছু চোখে পড়ল। একটা পাথরের ফাঁকে বেগুনি রঙের গাছপালা জন্মেছে। সে থেমে বিস্ময়ে তাকিয়ে রইল। ঠিক তখনই হঠাৎ নিচে পা পিছলে পড়ে গেল এক গুহায়। তার উরু পাথরের ফাঁকে আটকে গেল। সে প্রাণপণ চেষ্টা করল, কিন্তু পা বের করতে পারল না। ব্যথায় সে মাটিতে শুয়ে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে এলো। মনে মনে ভাবল, না, আমি মরব না, অন্তত এই অন্ধকার গর্তে না।
শেষ শক্তিটুকু জড়ো করে সে গুহা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। ধীরে ধীরে মেয়েটির কাছে ফিরে এলো, ঘুমের ব্যাগ খুলল। মেয়েটি জেগে উঠেছে। সে কান্না ভেজা কণ্ঠে ক্ষমা চাইল। আমার ভুল হয়েছে, তোমাকে একা ফেলে যাওয়া উচিত হয়নি, আমরা ঠিক থাকব। তারপর নিজের গলায় থাকা স্কার্ফ খুলে নিল, মেয়েটির পায়ের ক্ষত বাঁধল। তারপর আবার মেয়েটিকে টেনে টেনে এগোতে লাগল। কিন্তু এইবার তীব্র বাতাসে স্লেজের ওপরের প্লাস্টিক উড়ে গেল। সে দৌড়ে ধরার শক্তিও পেল না। শেষ বোতল ভর্তি পানি সে মেয়েটির মুখে ঢেলে নিল আর নিজে ঠান্ডা বাতাসে কষ্টে নিঃশ্বাস নিতে লাগল। মানচিত্র দেখে বুঝল ওরা এখনও পুরো পথের অর্ধেকও পাড়ি দেয়নি। সে ঢালে হাঁটু গেড়ে বসে পড়ল, তারপর আবার ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীর আর টানতে পারছে না, তাই স্লেজের কিছু জিনিস ফেলে দিল। মনে মনে ভাবল, এই পাহাড়টা পেরিয়ে গেলেই আর হাঁটব না, এখানেই শেষ। সে হামাগুড়ি দিয়ে হোঁচট খেতে খেতে পাহাড়ে উঠল। ভাবল, মরলেও এমন জায়গায় মরব যেখানে সূর্যের আলো আছে। চূড়ায় উঠেই সে দেখল দূরে একটা হেলিকপ্টার ধীরে ধীরে নামছে। সে চোখ মেলে তাকিয়ে রইল, তারপর গড়িয়ে গড়িয়ে নিচে নেমে এলো। কিন্তু তখন তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। সে মেয়েটির পাশে বসে পড়ল, তার হাত শক্ত করে ধরে রাখল। নিঃশব্দে শুয়ে পড়ল বরফের ওপর। দুজনেই একে অপরের পাশে মৃত্যুর অপেক্ষায়। 3 বছরের লড়াই, 3 বছরের একাকিত্ব, আর শেষ মুহূর্তে মিশে যাওয়া এক নিঃশব্দ ভালোবাসা। এই গল্পটা শুধু বেঁচে থাকার নয়, এটা মানুষ নামের এক অনন্ত শক্তির প্রতিচ্ছবি। প্রকৃতি যখন সব কেড়ে নেয়, তখনও মানুষের ভেতরে থাকে এক আশার আলো, যা নিভে যায় না, যতই ঝড় উঠুক, যতই তুষার পড়ুক। ওরা হয়তো শেষ পর্যন্ত বাঁচেনি, কিন্তু তাদের সেই লড়াই, সেই সাহস প্রমাণ করে বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, বেঁচে থাকা মানে লড়ে যাওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের জীবনে হয়তো উত্তর মেরুর মতো কঠিন প্রান্তর নেই, তবু প্রতিদিন আমরা আমাদের নিজের মতো এক যুদ্ধ লড়ি। তাই এই গল্প যদি তোমার হৃদয় একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে মন্তব্যে জানাও তুমি কি শিখলে এই মানুষের সংগ্রাম থেকে। আর এমন অনুপ্রেরণাদায়ক গল্প পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।